হ্যালো গাইজ, আমি অতনু আর তোমরা দেখছো অতনু ইংলিশ ক্লাস। আমি আজ তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি আজকে আমার এই ভিডিওটিতে আমি ভয়েস চেঞ্জের রুলসগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদের শিখিয়েছি। যদি তাও তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না। চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, আমরা ভয়েস সম্বন্ধে একটা আইডিয়া তৈরি করি, বেসিক আইডিয়া কনসেপ্ট, যে ভয়েস মানে বাচ্চ। তো ভয়েস দেখো, আমরা জানি যে ভয়েস দুই প্রকারের হয়, নর্মালি ভয়েস অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো আমরা সাধারণত দেখবে যে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করি তা কিছু রুলস আমরা ফলো করি। তার আগে আমরা একটু জেনে নিই যে অ্যাক্টিভ ভয়েসটা কী বা প্যাসিভ ভয়েসটা কী, এই কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যটা কী। তো অ্যাক্টিভ ভয়েসে দেখো, তো অ্যাক্টিভ ভয়েস সম্বন্ধে আমি লিখেছি যে বাক্যে কর্তার ভূমিকা প্রধান, অর্থাৎ সেন্টেন্সে কর্তাই হবে প্রধান এবং কর্ম কর্তার অনুসারী হয়, অর্থাৎ কর্ম থাকে কর্তার পর, তাকে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য বলে। যেমন এখানে উদাহরণে দেখো আমি দেখিয়েছি যে রাম ইটস রাইস, অর্থাৎ রাম ভাত খায়। তো এই সেন্টেন্সটা সাবজেক্ট যে রাম, এখানে দেখো সেন্টেন্সের প্রথমে আমরা সাবজেক্ট হিসাবে রামকে পাচ্ছি। তো রাম ভাত খায়, আমরা জানি এটাও যে আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করি কে এবং কি কাকে দিয়ে, তাহলে আমরা কর্তা কর্ম সম্বন্ধে আমরা আইডিয়া তৈরি করতে পারবো। তো আমরা জানি যে সেন্টেন্সে কর্তা হিসাবে ক্রিয়াকে প্রশ্ন করি যদি কে দিয়ে, যে কে খায়, তাহলে উত্তর হিসাবে আমরা রামকে পাই। তো এখানে রাম হবে সেন্টেন্সটার কর্তা বা সাবজেক্ট। তো আমরা ক্রিয়াকে প্রশ্ন করলে সেটা জানতে পারবো। এবং দেখো, যদি আমরা ক্রিয়াকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ যদি বলি কি খায়, তাহলে ভাত। আবার দেখো, আবার অনেক সময় সেন্টেন্সে দুটো অবজেক্টও থাকে, যে আমরা জানি অবজেক্ট সম্বন্ধে, একটা অবজেক্ট তখন ডাইরেক্ট অবজেক্ট এবং একটা ইনডাইরেক্ট অবজেক্ট হয়। তো ইনডাইরেক্ট অবজেক্ট বলতে যেটা প্রত্যক্ষ কর্ম হয় আর কি, আর ডাইরেক্ট অবজেক্ট মানে প্রত্যক্ষ কর্ম, আর ইনডাইরেক্ট অবজেক্ট মানে পরোক্ষ কর্ম হয়। তো প্রত্যক্ষ কর্ম মানে অর্থাৎ কি, যদি আমরা কি দিয়ে প্রশ্ন করে যে অবজেক্টটা পাবো, তো সেটা আমাদের প্রত্যক্ষ কর্ম হবে, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট হবে। যেমন কি খায়, এখানে পাচ্ছি রাইস, অর্থাৎ রাইসটা হলো ডাইরেক্ট অবজেক্ট। কখনো কখনো আবার ইনডাইরেক্ট অবজেক্ট প্রাণীবাচক পরোক্ষ কর্ম থাকতে পারে। তো চলো সেটা আমি পরবর্তী সেন্টেন্সে তোমাকে দেখাবো। তো দেখো, নেক্সট একটা সেন্টেন্সে এখানে লিখেছি আমি আই রিড এ বুক, অর্থাৎ আমি একটি বই পড়ি। এখানে কে পড়ে আবার কি পড়ি সেটা দেওয়া আছে। হ্যাঁ, একইভাবে যেমন তোমাদের আমি বললাম, তো দেখো আমি সেন্টেন্সে সেটা লিখে দেখাচ্ছি এখানে। যেমন ধরো, মাই মাদার গেভ মি এ বুক। তো দেখো, এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, এই সেন্টেন্সে এখানে লিখেছি আমার মা আমাকে একটি বই দিয়েছিলেন। তো এখানে আমরা জানি যে দিয়েছিলেনটা ক্রিয়া আছে। তো যদি প্রশ্ন করি কে দিয়েছিলেন, দেখো তাহলে আমরা সেন্টেন্সে অ্যান্সার হিসাবে আমার মাকে পাবো। তাহলে আমরা জানি যে এটা সাবজেক্ট হয়, যে কে দিয়েছিলেন না আমার মা, সাবজেক্ট আমার মা আমাকে একটি বই দিয়েছিলেন। তো দেখো, আমরা এখানে দুটো অবজেক্ট দেখাবার জন্য আমি উদাহরণটা লিখলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে এখানে ক্রিয়াকেই প্রশ্ন করব কি এবং কাকে দিয়ে। তো কি দিয়েছিলেন তার উত্তরে আমরা পাচ্ছি একটি বই। তাহলে এটা কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। তো এটা আমরা জানি সেন্টেন্সটার এটা একটা ডাইরেক্ট অবজেক্ট বটে, এটা একটা ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ এটা যদি বাংলা হয় তো এটা প্রত্যক্ষ কর্ম। এবং এটা দেখো, কে কাকে দিয়েছিলেন, তো আমাকে দিয়েছিলেন। তো এটা আমরা পাচ্ছি এটা ইনডাইরেক্ট অবজেক্ট। তো এটা একটা পরোক্ষ কর্ম। তো এটা পরোক্ষ কর্ম। তো কি দিয়েছিলেন এবং কাকে দিয়েছিলেন। তো দেখো, আমরা সেন্টেন্সটা দুটো অবজেক্ট দেখতে পাচ্ছি। তো সেভাবে সেন্টেন্সে দুটো অবজেক্টও তোমাদের থাকতে পারে। হ্যাঁ, তো দেখো নেক্সট, তো এই দুটো অবজেক্টকে দিয়েও আমরা প্যাসিভ করতে পারবো, দুটো অবজেক্টকে ব্যবহার করতে পারবো। মানে ভয়েস চেঞ্জ করার সময় তো আমাদের মেন এই সাবজেক্ট এবং অবজেক্টটাই, এটা তো অবশ্যই দরকার এই অবজেক্ট। তাহলে দেখো দুটো অবজেক্টও থাকতে পারে। তো দেখো পরবর্তী উদাহরণ আমি আরেকটা লিখেছি যে আই রিড এ বুক, আমি একটি বই পড়ি, অর্থাৎ কে পড়ে এবং কি পড়ি। এখানে দুটো অবজেক্ট আছে, এটা ডাইরেক্ট অবজেক্ট দেওয়া আছে এবং সাবজেক্ট আছে। তো ক্রিয়া হচ্ছে পড়িটা। তো দেখো
নেক্সট আরেকটা উদাহরণ, হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। তো কে খেলে এবং কি খেলে এটা দেওয়া আছে, তো এটাও কিন্তু তোমাদের ডাইরেক্ট অবজেক্ট। তো প্রশ্ন করে আমরা পাচ্ছি কি দিয়ে, কি খেলে, তো ফুটবল, কে খেলে না সে, তো সাবজেক্ট অবজেক্টগুলো আমরা দেখে নিলাম। এভাবে দেখো আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আছে এবং ভার্বের পরে মানে বিফোর ভার্ব, অর্থাৎ ভার্বের পূর্বে সাবজেক্ট এবং আফটার ভার্ব হচ্ছে অবজেক্ট, ভার্বের পরে আছে অবজেক্ট বা কর্ম। তো সেন্টেন্সে আমরা সেটাই লিখেছিলাম যে বাক্যে কর্তার ভূমিকা প্রধান, অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই কর্তা থাকবে। আর এবং দেখো কর্ম হবে কর্তার অনুসারী, অর্থাৎ কর্ম কর্তার অনুসারী, অর্থাৎ দেখো তাকে অনুসরণ করে। তো এখানে অনুসারী, তো তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। এই অ্যাক্টিভ ভয়েস, এই যে যতগুলো উদাহরণ লিখেছি, একটা দুটো তিনটে চারটে যে উদাহরণ লিখেছি, এই উদাহরণগুলো আমরা যদি পেসিভ করি, তো পেসিভে পরিবর্তন করতে গেলে আমাদের কিছু রুলস আমাদের ফলো করতে হবে। তো দেখো আমরা এখানে লিখেছি যে তাহলে আমরা উপরের যে উদাহরণগুলো দেখতে পাচ্ছি, যেগুলো আমরা পড়লাম, তো সাবজেক্ট বাক্যের প্রথমে ব্যবহৃত হয়েছে এবং ওটাই লিখে দিয়েছি, এবং অবজেক্টগুলি দেখো কর্তার অনুসারী, তাহলে এই বাক্যগুলি কর্তা প্রধান বাক্য, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস। তো দেখো নেক্সট আছে পেসিভ ভয়েস। পেসিভ ভয়েস অর্থাৎ কর্মবাচ্য, তো ওটার বিপরীতটাই হবে। তো আমরা দেখো যে বাক্যে লিখেছি, যে বাক্যে অবজেক্ট অর্থাৎ কর্ম এর ভূমিকা প্রধান এবং সাবজেক্ট কর্মের অনুসারী হয়, অর্থাৎ সাবজেক্ট মানে কর্তা, কর্তা কর্মের অনুসারী হয়, আমরা আগেই জানি। তো তাকে কি পেসিভ ভয়েস বা কর্মবাচ্য বলে। অর্থাৎ এই সেন্টেন্সে আমরা দেখব যে আগে যে সেন্টেন্সগুলো লিখেছিলাম সেখানে যেগুলো অবজেক্ট বা কর্ম ছিল, তো সেগুলো দেখব সেন্টেন্সের এরপর প্রথম হয়ে গেছে বা বাক্যের শুরুতে হয়ে গেছে, অর্থাৎ কর্মপ্রধান বাক্য, মানে এখানে কর্মের ভূমিকাটাই প্রধান। তো দেখো আমরা আগে পড়েছিলাম যে রাম ইটস রাইস, বাক্যটাতে তোমরা দেখো, দেখাচ্ছি তোমাদের আমি বাক্যটা। তো দেখো এটা লিখেছিলাম যে রাম ইটস রাইস। তো এই বাক্যটাকে আমি দেখো এখানে ভয়েসের সময় এই রাইস এই অবজেক্টটাকে আমি সেন্টেন্সের শুরুতে আবার লিখছি, যে দেখো রাইস ইজ ইটেন বাই রাম, অর্থাৎ দেখো সেন্টেন্সের শুরুতে হয়ে গেল রাম ইটস রাইস, রাইস ইজ ইটেন বাই রাম। এই যে এটা আমরা চেঞ্জ করলাম এই বাক্যটাকে, অর্থাৎ ভাত খাওয়া হয় রামের দ্বারা, এই বাক্যটা পেসিভ বাক্য। দেখো প্রত্যেকটা সেন্টেন্স সেভাবে আমি লিখেছি যে এ বুক ইজ রেড বাই মি। তো এখানে দেখো কিছু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলোই অবজেক্টগুলো, যে রাইস, এ বুক, ফুটবল, এগুলো সেন্টেন্সে আমি যেগুলো লিখেছি এগুলো অ্যাকচুয়ালি নাউন, এই জন্য দেখো অবজেক্ট লিখে দিয়েছি এবং সাবজেক্টগুলো। তো দেখো এখানে যেটা হি প্লেজ ফুটবল ছিল, তো সেখানে দেখো এখানে ফুটবল ইজ প্লেড বাই হিম হয়েছে। তো এই যে হিম হয়ে গেল, এগুলো আমাদের কিছু রুলস আছে যেগুলো আমরা প্রোনাউনগুলোকে পরিবর্তন করে থাকি। যে প্রোনাউনের পরিবর্তনগুলো আমি তোমাদের দেখাচ্ছি, যে প্রোনাউনগুলো দেখো, যেমন এখানে আই রিড এ বুক, এখানে দেখো এ বুক ইজ রেড বাই মি, তো আই হয়ে গেল মি। কারণ এটা আমরা সবসময় জানি যে একটা সেন্টেন্সের শুরুতে যদি আমরা আফটার ভার্ব বিফোর ভার্বের কথা বলি, তো বিফোর ভার্বটা হচ্ছে সাবজেক্টের জায়গা, এটা একটা সাবজেক্টের জায়গা, এবং আফটার ভার্ব অর্থাৎ ভার্বের পরে যেটা হয় সেটা হচ্ছে অবজেক্টের জায়গা। মানে একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম, একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা একটা সেন্টেন্সের জায়গা। তো যখনই আমি এটা দেখো, এই যে এটাকে বলা হয় বিফোর ভার্ব, এটাকে বলা হয় আফটার ভার্ব। তো যদি আমরা সেই জায়গাটাকে পরিবর্তন করি, যদি এই জায়গাটাকে নিয়ে আসি অবজেক্টকে, তাহলে এখানে যদি আমি ভার্বকে রাখি এবং এখানে যদি আমি সাবজেক্টকে নিয়ে আসি, তো দেখো এই যে সেন্টেন্সে যে জায়গার পরিবর্তন হচ্ছে, তো নিশ্চয়ই আমরা তাহলে বুঝতে পারছি যে এই প্রোনাউনগুলো যদি অবজেক্ট প্রোনাউনটা যদি সাবজেক্টের জায়গায় আসে, তো সাবজেক্ট রূপে সেটা পরিবর্তন হয়, আবার সাবজেক্ট প্রোনাউনটা যদি অবজেক্টের জায়গায় যায় তাহলে কিন্তু সেটা অবজেক্ট রূপে রূপান্তরিত হয়ে যায়। তো এটাই রুলস। তো এই অবজেক্ট প্রোনাউনের যে নিয়মগুলো, যে কোন প্রোনাউনটা কীভাবে পরিবর্তন হয়, আইটা কী হয় বা ইউটা কী হয় বা হিটা কী হয় বা সিটা কী হয়, এই প্রোনাউনের পরিবর্তনগুলো আমি তোমাদেরকে লিখে দেখাবো। তার আগে আমরা রুলসগুলো একটু জেনে নিই, তারপর আমরা এগুলো দেখাবো, ঠিক আছে? তো নেক্সট দেখো, তো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে সেভাবেই হয়েছে যে ফুটবল ইজ প্লেড বাই হিম, মানে ছিল হি প্লেজ ফুটবল, তো ফুটবল ইজ প্লেড বাই হিম। দেখো তো নেক্সট দেখো এই যে রুলসগুলো যেগুলো লিখেছি, আমরা স্টেপ বাই স্টেপ যদি এই রুলসগুলো ফলো করি তাহলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জটাকে সহজেই করতে পারবো। তো স্টেপ বাই স্টেপ লিখেছি, যদিও এগুলো সেন্টেন্সের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা, তো আমরা একটুকু রুলস আলাদা, এটা আমরা ব্যবহার করতে পারি যে রুলসগুলো, সেটা হচ্ছে কি না অ্যাসার্টিভ, আমরা সেন্টেন্সটা ক্ষেত্রে আমরা ফলো করতে পারি। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফলো করতে পারি, কেন আমি লিখলাম, কারণ এই অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা আমাদের বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট প্লাস ভার্ব
প্লাস অবজেক্ট, এভাবে অ্যাক্টিভ ভয়েসগুলো সাজানো থাকবে। তো যদি আমরা দেখবো এগুলো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাই তাহলে একটুকু আমাদের আলাদা সেন্টেন্সটার গঠনগত পরিবর্তন আসে, কেন কি আমরা তখন সাহায্যকারী ব্যবহার করি সাবজেক্টের আগে, সেক্ষেত্রে আমাদের একটু পরিবর্তন করতে হয়। চলো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখাবো। তো চলো এটা অ্যাসার্টিভ হিসেবে আমরা নিচ্ছি রুলস বাই রুলস। দেখো এখানে রুলস ফর ভয়েস, রুলস অফ ভয়েস চেঞ্জ স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছি যে আমি বাচ্য পরিবর্তন নিয়মগুলো স্টেপ বাই স্টেপ। তো দেখো 1 নাম্বার রুলস হিসেবে যেটা দেখিয়েছি সেটা কি লেখা আছে, যে যেহেতু অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্টের জায়গায় অবজেক্ট এবং অবজেক্টের জায়গায় সাবজেক্ট ব্যবহৃত হয়, তাই প্রথমে যেটা রুলস আমাদের সেটা কি না সাবজেক্টের জায়গায় অবজেক্টই আনা হয় এবং এটি সাবজেক্ট রূপী হয়ে যায়। মানে আমরা সাবজেক্টের জায়গায় কি নিয়ে আসছি, যে একটা সেন্টেন্সে যেটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল সেই অবজেক্টটাকে আমি কিন্তু সাবজেক্টের জায়গায় নিয়ে আসছি। তাই যদি সাবজেক্টের জায়গায় আসে, যে জায়গায় আসবে সেই রূপে পরিবর্তন হয়ে যাবে। মানে অবজেক্ট যদি সাবজেক্টের জায়গায় আসে তাহলে কিন্তু সাবজেক্ট রূপী হয়ে যায়। তো আমি তোমাদের যে কথাটা আগে বললাম দেখো এখানে নোট করে লিখে দিয়েছি, সেটা যে অবজেক্ট প্রোনাউনগুলি সাবজেক্টের জায়গায় বসার সময় সাবজেক্টের রূপ ধারণ করে। অর্থাৎ মি যদি তোমার সাবজেক্টের জায়গায় আসে তাহলে কিন্তু সে আই রূপে পরিবর্তন হয়ে যায়, এবং সাবজেক্ট প্রোনাউনগুলি অবজেক্টের জায়গায় বসার সময় অবজেক্ট রূপ ধারণ করে। অর্থাৎ আই যদি অবজেক্টের জায়গায় চলে যায় তাহলে কিন্তু মি এর রূপ ধারণ করে। মানে মি যদি সাবজেক্টের জায়গায় আসে তাহলে আই, আবার আই যদি অবজেক্টের জায়গায় যায় তাহলে মি। তো নিচের ছকটিতে দেখো আমি বললাম যেটি তোমাদের সেই প্রোনাউনের পরিবর্তনগুলি দেখিয়ে দিলাম। কেন দেখো প্রোনাউনের পরিবর্তনগুলি তোমরা দেখতে পাবে যে বিফোর ভার্ব সাবজেক্ট রূপী প্রোনাউন, এবং বিফোর ভার্ব আমরা জানি যে কারণ বিফোর ভার্বটা হচ্ছে সাবজেক্টেরই জায়গায় একটা সেন্টেন্সে, যেহেতু আমি তোমাদের সেই স্ট্রাকচার বলে দিয়েছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তো এটা বিফোর ভার্ব বলে, অর্থাৎ ভার্বের আগে এই জায়গাটা সাবজেক্টের জায়গা। তো বিফোর ভার্ব সাবজেক্ট রূপী প্রোনাউন দেখো যতগুলো লিখেছি আই লিখেছি, আর আফটার ভার্ব দেখো অবজেক্ট রূপী প্রোনাউন যেটা সেটা দেখো আমি লিখে দিয়েছি যে এখানে দেখো মি, কারণ আই সাবজেক্ট রূপী প্রোনাউন এবং অবজেক্ট রূপী প্রোনাউন, যদি এটা অবজেক্টের দিকে যায় তাহলে মি। এভাবে দেখো উই যদি অবজেক্টের দিকে যায় তাহলে এটা আস হয়ে যায়, আবার আস যখন সাবজেক্টের দিকে আসবে তখন উই হয়ে যায়। তো এইভাবে দেখো প্রত্যেকটা পরিবর্তন, মানে এটা তোমরা একটা অ্যারো দিয়ে বুঝিয়ে দিতে পারো যে এটা এদিকে এটা এদিকে, মানে কেন কি যে আই যদি মির দিকে যায় তাহলে আই যদি অবজেক্টের দিকে যায় তাহলে মি, আবার মি যদি সাবজেক্টের দিকে আসে তাহলে আই। এভাবে প্রত্যেকটাই একইভাবে, উই যদি আসে, উই যদি অবজেক্টের দিকে আসে তাহলে আস, আবার আস যদি সাবজেক্টের দিকে যায় তাহলে উই। প্রত্যেকটা পরিবর্তন কিন্তু তোমরা এভাবে কিন্তু বুঝে নিও যে ইউটা ইউ। এভাবে হি দেখো হিম, মানে হিম যদি হিয়ের দিকে সাবজেক্টের দিকে আসে তাহলে হি। সি হার হয়ে যায়, আবার হার যদি এদিকে পরিবর্তন করার দরকার হয় তাহলে সি হয় সাবজেক্টের দিকে। তো ইটটাই থাকে, ইটের কোনো পরিবর্তন হয় না, এটা নো চেঞ্জ। আর দেইটা দেখো তোমাদের দেম করতে হয়, আবার যদি দেম আসে সাবজেক্টের দিকে তাহলে দেই করতে হয়। মানে এটা আমরা চেঞ্জের সময় বুঝে নেবো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এই পরিবর্তনগুলো, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এই ধারে পরিবর্তনগুলো। আবার অ্যাক্টিভের সময় আমরা এইগুলো যদি অবজেক্টের দিকে পাই এদেরকে, তাহলে সাবজেক্টের দিকে তো আমাদের নিয়ে আসতে হয়, তাহলে আমরা তখন এই রূপে প্রোনাউনগুলো পরিবর্তন করে নিব। তো দেখো যেটা স্টেপ বাই স্টেপে বললাম 2 নাম্বার রুলস, ওগুলো ফার্স্ট রুলটা গেল প্রোনাউনের পরিবর্তনগুলো একটু ভালো করে বুঝিয়ে দিলাম তোমাদের, যে সাবজেক্ট প্রোনাউন আবার অবজেক্ট প্রোনাউনগুলো কি পরিবর্তনের সময় কি করতে হয়। এরপর যেটা 2 নাম্বার রুলস দেখো, 2 নাম্বার রুলসে বলেছি আমি যে এরপর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার সময় টেন্স অনুযায়ী একটি বি ভার্ব ওই সাবজেক্ট রূপী অবজেক্টটির পাশে বসাতে হয়। মানে সাবজেক্ট রূপী যে অবজেক্টটা এসে সাবজেক্টের স্থানে বসেছে ও সাবজেক্টের রূপ ধারণ করেছে। এরপর তোমাকে প্যাসিভ করার সময় কিন্তু বি ভার্বটা অবশ্যই টেন্স অনুযায়ী তোমাকে ওখানে প্লেস করতে হয়। নিচে দেখো আমি টেন্স অনুযায়ী বি ভার্বগুলো দেখিয়ে দিলাম, এটা ভালোভাবে লিখে দিয়েছি আমি। অর্থাৎ যেমন লিখে দিয়েছি দেখো এখানে V1 অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ধরো একটা বাক্য নর্মালি তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। ধরো বাক্যটা দেওয়া আছে যে আই প্লে তো ফুটবল লেখা আছে, ধরো এই বাক্যটা লেখা আছে আই প্লে ফুটবল। তো এখানে দেখো প্লেটা আমরা V1 হিসাবে পাচ্ছি, তো সিম্পল প্রেজেন্ট টেন্স এটা, আমি ফুটবল খেলি। তো এখানে যদি আমরা এই প্যাসিভটা করি, এই প্যাসিভ করার সময় ফুটবল তো তোমাদের সেন্টেন্সের আগে আসবে সাবজেক্টের জায়গায়, তো ফুটবলের পর আমরা অ্যামিজারের মধ্যে ইজটাকে কিন্তু বেছে নেব যে ইজ বসে, ফুটবলের পর ইজ বসে। তো এইভাবে কিন্তু বি ভার্বটা তোমাকে বেছে নিতে হবে। নেক্সট দেখো আমি লিখেছি সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ V2, অর্থাৎ এই বাক্যটাকে যদি আমরা ধরো লিখি তাহলে লিখবো আই প্লেড ফুটবল। তো দেখো এই সেন্টেন্সটা আই প্লেড ফুটবলে, তো এখানে প্লেড আছে, তো এটা V2 মানে অর্থাৎ ভার্বটা পাস্ট ফর্মে আছে। তো এটা যদি আমরা প্যাসিভ করি তো ফুটবলের পরে আমরা কি লিখবো না, পাস্ট টেন্সে থাকার জন্য আমরা ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা লিখবো, ফুটবলের পরে লিখবো
ওয়াজ, ফুটবল ওয়াজ। তো এখানে আমরা বুঝবো যে এভাবে বি ভার্বগুলোকে বেছে নেব। ধরো এই বাক্যটাই আবার যদি সিম্পল ফিউচার টেন্সে হয় অ্যাক্টিভ ভয়েসটা, অর্থাৎ যদি থাকে ধরো আই শ্যাল প্লে ফুটবল, তো তোমাদের তখন এখানে দেখো শ্যাল প্লে অর্থাৎ ফিউচারে আছে, তো এক্ষেত্রে আমরা কিন্তু ফিউচার টেন্সে আমরা বি ভার্বটাকে বি হিসাবেই নেব। তো শ্যালের পাশে সেটা আমরা যদি এটা নিজস্ব কোনো সেন্টেন্সটার যদি নিজস্ব সাহায্যকারী ক্রিয়া থাকে তো বি ভার্বটাকে সেই সাহায্যকারী ক্রিয়ার পাশেই আমাকে বসাতে হয়, এবং সেটা ভার্বটা যেটা ভার্বের আগে থাকে অর্থাৎ ওই অক্সিলারিটার পর। এখানে দেখো আগের যে সেন্টেন্স দুটো লিখেছিলাম প্লে আবার প্লেড, এখানে কিন্তু কোনো সাহায্যকারী ক্রিয়া ছিল না, তার জন্য আমরা এখানে বলিনি সে কথা, যে বললাম ওইটা অবজেক্টের পরেই বসিয়ে দিতে হয় তোমাদের। তো দেখো তাহলে এভাবে আমরা দেখলাম যে আই শ্যাল প্লে ফুটবল এই বাক্যটা যেভাবে ফিউচার সিম্পল ফিউচার টেন্সে আছে, অর্থাৎ এখানে এর নিজস্ব একটা সাহায্যকারী ক্রিয়া মানে মেন ভার্ব ছাড়াও এর একটা নিজস্ব সাহায্যকারী ক্রিয়াও কিন্তু উপস্থিত। এই সাহায্যকারী ক্রিয়া থাকার জন্য আমাকে কিন্তু যেটা পেসিভের বি ভার্বটা, সেই পেসিভের বি ভার্বটা কিন্তু সাহায্যকারী ক্রিয়ার পরে বসাতে হয়। তো আমি যদি এগুলো করে একটু দেখাই তাহলে হয়তো তোমাদের আরও সুবিধা হবে। তাহলে দেখো আমি 3টা সিম্পল সেন্টেন্সের তোমাদের ভয়েসটা একবার পেসিভে পরিবর্তন করে দেখাচ্ছি। তো দেখো যে এটা প্রথমে দেওয়া আছে আই প্লে ফুটবল, এটা যদি আমি ধরো পেসিভে রূপান্তরিত করি যেভাবে আমি তোমাদের বললাম যে এটা আমি যারটা সিলেক্ট করে নিতে হয় বি ভার্বটা, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকার জন্য মানে V1 প্লেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো দেখো তাহলে আমি বলছি এভাবে যে প্রথমে অবজেক্ট নিয়ে আসতে হয়, মানে আমাকে ফুটবলটা এখানে যেহেতু ফুটবল অবজেক্ট তো ফুটবলটা আমাকে আগে লিখে নিতে হয় ফুটবল। এরপর আমি বললাম যে টেন্স অনুযায়ী মানে সিম্পল প্রেজেন্ট টেন্স বা V1 সিম্পল প্রেজেন্ট টেন্স কোনটা না প্লে যদি থাকে তাহলে এখানে এই অবজেক্ট অনুযায়ী বি ভার্বটা আমি যার মধ্যে সিলেক্ট করতে হয়। তাহলে এখানে কি বললাম আমি তোমাদের বললাম যেটা ইজ হয়, তাহলে ফুটবল ইজ, এরপর কি আছে না প্লে সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকার জন্য এটা সবসময় এই মেন যে ভার্বটা থাকবে সেই মেন ভার্বটা যে ফর্মেই থাক না কেন এই মেন ভার্বটা তোমাকে কিন্তু V1 থাকলেও V3 হয়ে যায় মানে পাস্ট পার্টিসিপাল ভার্বের, V2 থাকলেও ভার্বের মানে ভার্বের যদি পাস্ট টেন্স থাকে তাও কিন্তু পাস্ট পার্টিসিপাল ফর্মে পরিণত হয়। আবার যদি সেটা পাস্ট পার্টিসিপাল থাকে অর্থাৎ পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তো পাস্ট পার্টিসিপাল ফর্মগুলো দেওয়াই থাকে, তো সেক্ষেত্রে চেঞ্জ হয় না, পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসে যায়। তাহলে আমরা কিন্তু যে কোনো ভার্বের রূপকেই সেটা যদি পার্টিসিপাল মানে আইএনজিতে থাকে তাও কিন্তু আমাকে কিন্তু পার্টিসিপাল ফর্মে পরিণত করতে হয়। তাহলে ফুটবল ইজ প্লে, প্লের যদি পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় তাহলে কি হয় না প্লেড, ফুটবল ইজ প্লেড। এরপর আমি তোমাদের যেটা বলেছিলাম সে রুলসগুলো তোমাদের এখনও বলা হয়নি এতদিন পর্যন্ত দেখো, আর এটা কি না বাই, এই যে বাই বসে প্রিপোজিশন হিসাবে এরপরের পরবর্তী রুল আমি এটা দেখাবো তোমাদের যে ভার্বটা যে কোনো ফর্মেই থাক না কেন সেটা পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে যায়। এটা দেখো তোমাদের দ্বিতীয় রুলস দেখাচ্ছি আমি, আগে দ্বিতীয় রুলসটা ঠিক করে নিই তারপর আমি তোমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম এই 5টা রুল ফলো করব, বাই তারপর আইটা মি, এভাবে তোমাদের পরিবর্তন করতে হবে। এটাই বলছিলাম বি ভার্বটা বসানোটা। তো দেখো নেক্সট যেটা আছে আই প্লেড ফুটবল, সেইভাবে একই জিনিস এই যেটা করলাম ফুটবল ইজ প্লেড বাই মি করলাম, ওখানে ফুটবল ওয়াজ করতে হবে, ইজের জায়গাটায় ওয়াজ, প্লেড বাই মি। এখানে দেখো যে আই শ্যাল প্লে ফুটবল আছে মানে এটা ফুটবল উইল, শ্যাল উইল পরিবর্তন হতে পারে শ্যাল উইল পার্সন অনুযায়ী, তাহলে ফুটবল উইল এরপর কি না বি ভার্বটা বসানো হয় প্লে উইল বি, তারপর প্লেড, তারপর বাই, তারপরে মি, এভাবে তোমাদের পরিবর্তন করতে হবে। নেক্সট দেখো এই 3টা সিম্পল বাদ দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি এখানে কন্টিনিউয়াস টেন্স যেটা বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী করতে হয় না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো আমরা অ্যাক্টিভের গঠনটা এভাবে পাবো, যেমন ওখানে দেখো শ্যাল উইল প্লাস V1 পেয়েছিলাম সিম্পল ফিউচারে, তো এখানে অ্যামিজ আর ভার্বের আইএনজি থাকবে, অ্যাক্টিভের যে টেন্সটা অ্যাক্টিভের যে বাক্যটা দেওয়া থাকবে সেই গঠনটায় ভার্বটা থাকবে অ্যামিজ আর প্লাস আইএনজি যুক্ত মেন ভার্বটা। তো আমরা যখন এটা পেসিভ করে নেব তখন সেটা আমাকে বি ভার্ব হিসাবে বিং নিয়ে আসতে হবে। তো চলো এক্সাম্পলটা একটু যদি লিখে নিই তাহলে আরও ভালো হয়। তো দেখো এখানে আমি লিখছি ধরো ওই বাক্যটাই লিখছি আগের বাক্যটা আই অ্যাম প্লেয়িং ফুটবল। তো এই বাক্যটা দেখো আমি গঠনটা ঠিক লিখলাম অ্যামিজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি মানে অ্যাম প্লেয়িং, অ্যাম বসেছে আই পার্সন অনুযায়ী, এখানে পার্সন অনুযায়ী অ্যামিজ একটা ঠিক হয়, তাহলে আই অনুযায়ী অ্যাম বসেছে, এরপর ভার্বের সাথে আইএনজি মানে প্লেয়িং। তো এই অ্যাম প্লেয়িং এটা যখন আমি পেসিভে পরিণত করবো ধরো যে বলা আছে এখানে বিং হয় মানে এটা যদি পেসিভে পরিণত করি তাহলে কি দাঁড়াবে যে ফুটবল তো আমাদের যা বলাই আছে আগে বসবে
তো ফুটবল, এরপর পার্সেন্ট অনুযায়ী এখানে বি ভার্বটাও তোমার কিন্তু পার্সেন্ট অনুযায়ী সবসময়ই পরিবর্তন ঘটবে। তো ফুটবল, আইয়ের ক্ষেত্রে এম ছিল কিন্তু ফুটবলের ক্ষেত্রে ইজ। নিজস্ব অক্সিলারি কখনো উঠে যায় না, নিজস্ব অক্সিলারি ঠিক থাকে। তো ফুটবল ইজ, এরপর কি না তোমাকে এরপর বি ভার্বটা বসাতে হবে। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, যে কোনো কন্টিনিউয়াস টেন্স, সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও, তো সেক্ষেত্রে আমাকে কিন্তু বিং বসাতে হয়। তো ফুটবল ইজ বিং, এরপর কি না বি ভার্ব যেটা প্লেইং ছিল মেন ভার্বটা, সেটা কিন্তু পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লেড হয়ে যাবে। তো এখানে প্লেইং থাকলেও কিন্তু প্লেড হয়ে যাবে, প্লেড। এরপর বাকি যেমন ছিল প্রিপোজিশন হিসেবে বাই, তারপর আইটা মি হয়ে পরিবর্তন মি, বাই মি। এভাবে দেখো নেক্সট যে টেন্সটা আছে, তো এখানেও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওই একই, যেটা ছিল অ্যামিজার সেই জায়গাটা শুধুমাত্র ওয়াজ হয়, বাকি কিন্তু পুরো গঠনটা এক। অর্থাৎ আই ওয়াজ প্লেয়িং ফুটবল, এই জায়গাটা আই এম প্লেয়িং ফুটবলের জায়গায় আই ওয়াজ প্লেয়িং ফুটবল। তো দেখো এখানেও সেই সেম কন্ডিশনে ফুটবল ইজের জায়গাটায় ফুটবল ওয়াজ, বাকি কিন্তু পুরোটাই এক, বিং প্লেড বাই মি। মানে এখানে কন্টিনিউয়াস টেন্সের বি অক্সিলারিটা হচ্ছে বি ভার্বটা, এখানে যেটা নিজস্ব অক্সিলারি সেটা বাদ দিয়ে কিন্তু পেসিভের ক্ষেত্রে বিং নিয়ে আসতে হয়। বাকি গঠনটা তোমাদের দেখাবো, রুলসে ফলো করো। তো দেখো নেক্সট, তারপর যেটা পাস্ট কন্টিনিউয়াসটা ওই একই দেখালাম না আর। নেক্সট দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা গঠনে লিখে দিয়েছি, দেখো হ্যাভ হ্যাজ প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল। মানে এখানে অ্যাক্টিভেই পাস্ট পার্টিসিপেল ফর্মটা তোমাদের দেওয়া থাকছে। তো পেসিভের ক্ষেত্রে আর পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে তোমাদের জন্য এটা ভাবতে হচ্ছে না, তো পাস্ট পার্টিসিপেল ফর্মটা ওটা দেওয়াই আছে। তো গঠনটা দেখো আমরা একবার বাক্যটা লিখে নিচ্ছি। তো গঠনটা হচ্ছে আই হ্যাভ প্লেড ফুটবল। তো দেখো এখানে আমরা পার্সেন্ট অনুযায়ী আইটা অনুযায়ী হ্যাভ পেয়েছি, হ্যাভ প্লেডের ভার্বটা দেওয়া আছে, যেখানে হ্যাভ হচ্ছে সাহায্য, নিজস্ব সাহায্যকারী ক্রিয়া, আর প্লেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো এখানে বলা আছে দেখো যে পেসিভে যখন পরিণত হয় তখন সেটা বিন হয়ে যায়, মানে পেসিভের বি ভার্বটা বিন হিসাবে বসে। তো সেটা কোথায় বসে আমি আগেই বলেছি তোমাদের, যে সবসময়ই সেটা কিন্তু সাহায্যকারী, যারা নিজস্ব সাহায্যকারীটা টেন্সের তারপরে বসাতে হয়। তো হ্যাভের পরেই বসবে এটা বিন, কিন্তু ফুটবলের ক্ষেত্রে হ্যাভ বসবে না। আই হ্যাভ যেমন হলো, ফুটবলের ক্ষেত্রে কিন্তু পার্সেন্টটা চেঞ্জ হয়ে হ্যাজে রূপান্তরিত হয়ে যাবে। তো তাহলে আমরা দেখো পেসিভটা একবার করে নিই। তো এক্ষেত্রে কী লিখবো, যে ফুটবল হ্যাজ, হ্যাভ হবে না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো ফুটবল হ্যাজ, আর এটা কি না বিন বসবে, যেটা বললাম পেসিভের ক্ষেত্রে বিন, এরপর প্লেড বাই, আইটা পরিণত হয়ে যাবে মি, বাই মি। তো দেখো সেম, শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট এগুলো সবই সেম। এটা শুধুমাত্র ওই অক্সিলারি সাহায্যকারী, নিজস্ব সাহায্যকারী ক্রিয়াটাই কেবলমাত্র বদলাবে। তো এক্ষেত্রে দেখো সেই একই জিনিস বাক্য, আই হ্যাড প্লেড ফুটবল। তো দেখো আই হ্যাড প্লেড ফুটবল, তো এই বাক্যটা কিছু পরিবর্তন হয়নি, দেখো শুধুমাত্র হ্যাভের জায়গাটায় হ্যাড এসেছে। তো এক্ষেত্রেও বিনটাও সেম সিস্টেমে তোমরা, এখানে তো যেহেতু সমস্ত পার্সেনে হ্যাড বসে, তো এটা তো তোমাদের আর ভাবতে হচ্ছে না, তাহলে বিন বসালে হচ্ছে। তো ফুটবল হ্যাড বিন প্লেড বাই মি হয়ে যাবে। এখানে পেসিভটা যখন পরিণত করব তখন ফুটবল হ্যাড বিন প্লেড বাই মি। তো দেখো ফিউচারের ক্ষেত্রেও সেম, ফিউচারের ক্ষেত্রে কেন সেম, কারণ ফিউচারে হচ্ছে স্যাল উইলটা নিজস্ব অক্সিলারি, তার সাথে আরও হ্যাভ আছে। তো বাক্যটা দাঁড়াবে তোমাদের কীরকম দেখো, আই স্যাল, আর পার্সেন্ট অনুযায়ী কিন্তু আইয়ের ক্ষেত্রে বদলাবে না, সব পার্সেনে হ্যাভেই বসবে, আই স্যাল হ্যাভ, সেই জন্য দেখো হ্যাজ লিখিনি আমি, আই স্যাল হ্যাভ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লেড ফুটবল। তো এটা যদি আমরা পেসিভ করি, বিনটা কিন্তু আমরা সবসময় সেই হ্যাভের পরেই বসাবো, স্যাল উইলটা চেঞ্জ করবে পার্সেন্ট অনুযায়ী জানি। যেমন ফুটবলের ক্ষেত্রে তোমাদের যদি বসাতে হয়, তো ফুটবলের ক্ষেত্রে তো স্যাল বসাতে পারবে না, তো ফুটবলের ক্ষেত্রে তোমাদেরকে উইল বসাতে হবে। তো ফুটবল উইল, এরপর কিন্তু হ্যাভ চেঞ্জ হবে না, তো হ্যাভ ফুটবল উইল হ্যাভ, এরপর তোমাদের বিন বসাতে হবে। আমরা জানি সব পারফেক্ট টেন্সেই পেসিভের বিন বসে, তাহলে বিন, এরপর প্লেড বাই
মি। তো দেখো তাহলে আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে কি এই যে পারফেক্ট টেন্স বাদ দিয়ে যখন কন্টিনিউয়াস টেন্সগুলো তোমাদের দেখালাম, তো দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স বাক্যটা করেই দিচ্ছি। দেখো তো আই এম প্লেইং ফুটবল ছিল, এটা হয়তো হতো কি আই ওয়াজ প্লেইং ফুটবল। তো একই জিনিস তোমাদের আমি যার জায়গাটা বললাম শুধু ওয়াজ আর বাকি পুরোটাই এক বলেছিলাম। তো এটা বাক্যটা হবে কি না ফুটবল ওয়াজ বিং প্লেড বাই মি। তো দেখো আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পেসিভ হয় না, মনে রাখবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পেসিভ হয় না। সিম্পল তিনটা টেন্সের হয়, প্রেজেন্ট 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 সিম্পল, দেখো সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, ফিউচার টেন্সের সবগুলো হয় সিম্পল ফিউচার। আর কন্টিনিউয়াসে কেবল প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আর পারফেক্টের ক্ষেত্রে তিনটাই হয়, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। শুধুমাত্র ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ভয়েস হয় না। আবার সমস্ত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোরও একটারও ভয়েস হয় না, সমস্ত টেন্স যেগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তো দেখো আমি পরবর্তী রুলসগুলো লিখে দিয়েছি। 3 নাম্বার রুলস যেটা আমি লিখছিলাম ওখানে, যে এরপর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় মূল ক্রিয়া মানে মেন ভার্ব, যেটা তোমরা প্লে দেখলে প্লে প্লেড প্লেড ওটা, তো দেখো প্লেইং তো প্লেড, এক্ষেত্রে আমরা কিন্তু মেন ভার্ব যে রূপেই থাক না কেন সেটি কিন্তু V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। মানে দেখলে তোমরা প্যাসিভ করার সময় সবসময় আমি কিন্তু প্লেড লিখলাম, প্লে তো প্লেড, প্লেডের ক্ষেত্রেও প্লেড, আবার প্লেডটা প্লেড, আবার প্লেইংটাও প্লেড, কেননা আমরা টেন্স অনুযায়ী যেটাই থাক না কেন কিন্তু প্যাসিভ করার সময় সেটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়, তৃতীয় রূপ। তো 4 নাম্বার রুলস দেখো আমরা লিখে দিয়েছি যে এরপর প্রিপোজিশন বাই বসাতে হয়, যেটা তোমরা দেখলে আমি লিখেছি। দেখো একবার আমি উদাহরণ আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমার। দেখো এক্ষেত্রে এই যে বাইগুলো ব্যবহার করেছি, যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বললাম, সব ক্ষেত্রে ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করেছি প্যাসিভগুলো লেখার সময়। তো এটা আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর আমরা বাই লিখেছি। তো এই যে প্রিপোজিশন বাইয়ের কথাটা আমি তোমাদের বলছি, এটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে যে সব ক্ষেত্রে বাই বসে না, তো আমরা সেটা দেখে নেব পরবর্তী ক্ষেত্রে। তো চলো দেখো এরপর আমরা তাহলে ওটাই বলেছি যে প্রিপোজিশন বাই বসাতে হয়, বলে দিয়েছি কখনো কখনো উইথ, অ্যাট, টু, ইন ব্যতিক্রম হিসাবে বসে। তো দেখো ব্যতিক্রম হিসাবে যেগুলো বসে আমি বলেছি সেক্ষেত্রে দেখো আমি লিখে দিয়েছি যে আই নো ইউ, যেমন নো ভার্বের পর এক্ষেত্রে কিন্তু বাই বসে না। যেমন ইউ আর নোন টু মি, এই নো ভার্বের পেসিভ নো ভার্ব করার সময় কিন্তু বাই বসে না, এটা কিন্তু তোমাদের টু বসাতে হয়, নো এর ক্ষেত্রে বাই বসে না। তো দেখো যেমন টিয়ার্স ফিল্ড হার আইজ, এই ক্ষেত্রে দেখো কিন্তু হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স, কেন হলো কারণ টিয়ার্সটা দেখো কোনো ব্যক্তি না, তো এক্ষেত্রে একটা বস্তু, জড় বস্তু, এই জন্য উইথ বসেছে দেখো। তো হার বিহেভিয়ার শকড মি, এখানেও দেখো এই যে বিহেভিয়ার বোঝাচ্ছে, এটার দ্বারা বোঝানো হচ্ছে। তো এক্ষেত্রে এটা যেহেতু ব্যক্তি না, কোনো বস্তু না, তো এক্ষেত্রে দেখো আচরণের দ্বারা বোঝানো হচ্ছে, এই জন্য অ্যাট আই ওয়াজ শক। দেখো বাকিটা পুরো এক, কিন্তু শুধুমাত্র প্রিপোজিশন বাইয়ের জায়গাটায় অ্যাট বসেছে, অ্যাট হার বিহেভিয়ার। তো এরকমভাবে কিছু ব্যতিক্রম হয়তো নিয়ম আছে যেগুলো ব্যতিক্রমের মধ্যে পড়ে, কিন্তু বেশিরভাগই তোমরা দেখবে বাই বসে। তো 5 নাম্বার যেটা রুলস দেখো, তো 5 নাম্বার রুলসটা দেখো লেখা আছে যে এরপর অবজেক্টের জায়গায় সাবজেক্টটিকে আনা হয় এবং এটি অবজেক্ট রূপী হয়ে যায়। তো আমরা সবসময় দেখলাম সমস্ত সাবজেক্ট যেগুলো আই লিখেছিলাম সেগুলো সবশেষে মি লিখেছি, কেন এটা অবজেক্টের জায়গায় চলে গেছে, অর্থাৎ আফটার ভার্ব মানে ভার্বের পরে নিয়ে গেছি, মানে ভার্বের পরের জায়গাটা হচ্ছে অবজেক্টের জায়গা। তো আইকে যখন ভার্বের পরে নিয়ে যাচ্ছি তো ওকে মি রূপে নিয়ে গেছি, তাহলে অবজেক্ট রূপে, তাহলে যে জায়গায় যাবে সেই জায়গায় সে রূপই হয়ে যাবে। এখানে অবজেক্ট যেহেতু অবজেক্টের জায়গায় চলে যাচ্ছে সাবজেক্ট, তো অবজেক্ট রূপই হয়ে যাচ্ছে। তো এটাই দেখো রুলস। তো চলো কিছু এক্সাম্পল আমি তোমাদের করে দেখাচ্ছি, যে এক্সাম্পলগুলো তোমরা দেখে বুঝতে পারবে যে এগুলো আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ, একটি বাক্যকে লিখলে তোমরা বুঝতে পারবে পরপর। তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে খুব ভালোভাবে এটা করে দেখিয়েছি যে একটা বাক্য যেটা আমরা অ্যাসার্টিভ, তার নেগেটিভ, তার ইন্টারোগেটিভ প্রত্যেকটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি, এবং সেই ইন্ট্রোনেগেটিভ পুরোটাই আমি দেখেছি তোমাদের। তো দেখো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যেটা দেওয়া আছে স্টেটমেন্টটা, তো হি ইটস রাইস, আমি একটা অন্য পার্সন অন্য সাবজেক্ট ব্যবহার করেছি, অন্য সাবজেক্ট পার্সন, তোমাদের বুঝতে পারবে। এটা দেখো সিম্পল প্রেজেন্ট ফর্মে আছে। তো আমি এগুলো তোমাদের করে দেখাবো, তোমরা তাহলে পরিষ্কার বুঝতে পারবে ভয়েসটা। তো অবজেক্ট অনুযায়ী দেখো রাইস, তো এখানে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ফর্ম, এই জন্য ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেন। নিয়ম অনুযায়ী দেখো
এরপর আমি বলেছি প্রিপোজিশন বাই, তারপর হিটা অবজেক্টের জায়গা আসছে বলে এটা অবজেক্ট রূপী হয়ে গেল হিম। তো দেখো এটা নেগেটিভ করেছি কারণ এর কোনো সাহায্যকারী ক্রিয়া ছিল না, এই জন্য দেখো সাহায্যকারী নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় কিন্তু অবশ্যই একটা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়, যে হেল্পিং ভার্বটা তোমাদের দেখো এখানে নিয়ে আসতে হবে। ডু ডাজ নিয়ে এসেছি, দেখো আমি এটা সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সে থাকে না, তো সিম্পল প্রেজেন্টে ডু ডাজ এবং সিম্পল পাস্টে ডিড ব্যবহার করতে হয়। তো দেখো এখানে আমি থার্ড পারসন সিঙ্গুলার ডাজ ব্যবহার করেছি, ডাজ নট, নট বসাতে গেলেও নেগেটিভ করতে গেলেও তোমাদের নিয়ে আসতে হবে সাহায্যকারী, এবং ইন্টারোগেটিভ করতে গেলেও দেখো তোমাদের সাহায্যকারী ক্রিয়া ছাড়া কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যায় না। কারণ অবশ্যই যদি নিজস্ব সাহায্যকারী ক্রিয়া থাকে তাহলে তোমরা সেই সাহায্যকারী ক্রিয়াটাকেই বসাবে, যেমন অন্যান্য টেন্সে তোমরা পাবে, সেটা দেখাবো তোমাদের পরবর্তী। তো দেখো এটা যদি আমরা পেসিভ করি, হি ডাজ নট ইট রাইস, তো কী হবে, রাইস ইজ, এখানে কিন্তু এটা উঠে যাবে কারণ পেসিভের নিজস্ব অক্সিলারি আছে। তারপর নট, ইটের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন বাই হিম। তো দেখো এখানে কিছু আলাদা না, রাইস ইজ ইটেন বাই হিম, রাইস ইজ নট ইটেন বাই হিম, নেগেটিভ বলে কেবলমাত্র সাহায্যকারী ক্রিয়ার মাঝখানে নট বসেছে। তো দেখো নেক্সট, ডাজ হি ইট রাইস, এটা কোশ্চেন থাকার জন্য আমরা সবসময়ই এই যে রাইস ইজ ছিল এই ক্ষেত্রেও কিন্তু এই পেসিভের যেটা বিভার্ব সেটাকে কিন্তু তোমাদের সাবজেক্টের আগে বসাতে হবে, এটা যেহেতু ইন্টারোগেটিভ। তো আমরা রাইস তো আসছে এই জায়গাকে, সাবজেক্টের জায়গাকে, তো ইজ আমরা আগে বসাবো, রাইসের পরে বসাচ্ছিলাম ইজ, ইজ রাইস ইটেন বাই হিম, জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেশন মার্ক দিতে হবে। তো দেখো ডাজ হি নট ইট রাইস, তো এক্ষেত্রে সেম, শুধুমাত্র নটটা আগে, নাউন হলে নটটা কিন্তু, যেমন এখানে দেখো আমরা হি এর পরে নট বসিয়েছি, কিন্তু যেহেতু এটা নাউন রাইসটা, এক্ষেত্রে কিন্তু নট তোমাদের আগে বসাতে হবে, নাউনের আগে, মানে ইজ নট, মানে ইজ হি নট যেমন ছিল এখানে, যেমন ইজ রাইস নট হবে না, মানে ইজ নট রাইস, কারণ এটা নাউন আছে রাইস, তো ইজ নট রাইস ইটেন বাই হিম। তো দেখো তারপর নেক্সট, হি এট রাইস, এটা সিম্পল পাস্ট, তো রাইস ওয়াজ, এখানে রাইস ইজ হবে না, রাইস ওয়াজ ইটেন বাই হিম। তো দেখো নেক্সট এখানে দেওয়া আছে হি ডিড নট ইট রাইস, তো এটা নেগেটিভ করেছি কারণ এর সাহায্যকারী ক্রিয়া নেই বলে, এট সিম্পল পাস্ট ফর্ম, এখানে সাহায্যকারী ক্রিয়া নেই, এই জন্য দেখো ডিড এসেছে সাহায্যকারী ক্রিয়া হেল্পিং, নেগেটিভ করার জন্য বাক্যটা। তো আমরা পেসিভ করার সময় তুলে নেব এটাকে, কারণ ওর নিজস্ব অক্সিলারি আছে, রাইসের ক্ষেত্রে ওয়াজ, রাইস ওয়াজ, পি ভার্বটা বসে ওর নিজস্ব অক্সিলারি, রাইস ওয়াজ নট ইটেন বাই হিম। নেক্সট দেখো ডিড হি ইট রাইস, এটা আমরা ইন্টারোগেটিভের জন্য সাহায্যকারীটাকে আগে করেছি সাবজেক্টের আগে, সেম একই তোমাদের রাইস ওয়াজ হচ্ছিল, এক্ষেত্রে ওয়াজ রাইস ইটেন বাই হিম। এখানে সবসময় ইন্টারোগেটিভ মার্কটা কিন্তু তোমাদের দিতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো ডিড হি নট ইট রাইস, এক্ষেত্রেও দেখো হি এর পরে নট ছিল, কিন্তু নাউন, রাইস নাউন হওয়ার জন্য নট আগে, মানে ওয়াজ রাইস নট হবে না, ওয়াজ নট রাইস, মানে ওয়াজ নট রাইস ইটেন বাই হিম। তো তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো সবই হয়ে গেল। দেখো হি উইল ইট রাইস, তো এক্ষেত্রে আমরা পারবো যে আমরা জানি এটা সিম্পল ফিউচার আছে, মানে বি বসাতে হবে, তো রাইস উইল বি ইটেন বাই হিম, একটু ভুল করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, ফুল স্টপ। এরপর দেখো নেক্সট, হি উইল নট ইট রাইস, এক্ষেত্রে আমরা কি করব, নেগেটিভ আছে, শুধুমাত্র নটটা বসাবো, রাইস উইল নট বি ইটেন বাই হিম। উইল হি ইট রাইস আগে আছে সাহায্যকারী ক্রিয়াটা, তো এক্ষেত্রে আমরা সেম, রাইসের ক্ষেত্রে উইল হয়, তাহলে উইল রাইস
be eaten by him. তো দেখো নেক্সট আছে কি না, উইল হি নট ইট রাইস। তো আমরা এক্ষেত্রেও উইলকে নিয়ে আসছি আগে। উইল নাউন হওয়ার জন্য নট কিন্তু আগে, উইল নট রাইস be eaten by him. হি ইজ ইটিং রাইস, দেখো কন্টিনিউয়াস টেন্স। এরপর কিন্তু আমরা সাহায্যকারী ক্রিয়া পেতে শুরু করেছি, নিজের সাহায্যকারী ক্রিয়া। এগুলো খুবই সহজ। যদি নিজস্ব সাহায্যকারী ক্রিয়া থাকে তো তোমাকে ডু ডাজ ডিড না আনতে হয়। তো এক্ষেত্রে তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, সাহায্যকারী ক্রিয়াটা আগে করলেই হচ্ছে কোয়েশ্চেনের ক্ষেত্রে। আবার নেগেটিভের সময় ওর পাশে নট দিলেই হচ্ছে। তো দেখো হি ইজ ইটিং রাইস, এটা যদি নেগেটিভ করা হয় তাহলে হি ইজ নট ইটিং রাইস। যদি কোয়েশ্চেন করা হয় তাহলে হি ইটিং রাইস। আবার যদি ইন্ট্রোনেগেটিভ হয় তাহলে ইজ হি নট ইটিং রাইস। তো এটা করা খুব জটিল কিছু না, একটা যদি করতে পারো তাহলে পরবর্তীগুলো করতে পারবে। তো দেখো এখানেও রাইস আগে আসবে, রাইস বি ভার্ব ইজেই বসে, হি এর পরেও ইজ, রাইসের ক্ষেত্রে ইজ বসে। তো দেখো এখানে কি কন্টিনিউয়াস টেন্সে থাকার জন্য বি ভার্ব বিং বসে, বিং ইটিং এর থার্ড ফর্ম, ইটেন বাই হিম। হি ইজ নট ইটিং রাইস, তো দেখো নেগেটিভ, রাইস ইজ নটটা বসে যাবে, রাইস ইজ নট বিং ইটেন বাই হিম। দেখো ইজ ইটিং রাইস, তো এক্ষেত্রে কি না এখানে সাহায্যকারী ক্রিয়াটা আগে আছে, তো এতে কোনো প্রবলেম নেই। তো তোমাদেরও ক্ষেত্রেও সেম, যেটা তুমি পরে করছিলে সেটা আগে করতে হবে। তো রাইস ইজ করতে না হয় ইজ রাইস বিং ইটেন বাই হিম। তো দেখো ইজ হি নট ইটিং রাইস, এটাও সেম, নটটা শুধুমাত্র আছে। তো ইজ রাইস নট হবে না, ইজ নট রাইস হবে, কারণ যেহেতু নাউন আছে এটা। তো ইজ নট রাইস বিং ইটেন বাই হিম। তো দেখো হি ওয়াজ ইটিং রাইস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, রাইস ওয়াজ বিং ইটেন বাই হিম। তো দেখো আছে হি ওয়াজ নট ইটিং রাইস, রাইস ওয়াজ নট বিং ইটেন বাই হিম। ওয়াজ ইটিং রাইস, ইন্টারোগেটিভ হওয়ার জন্য আগে সাহায্যকারী ওয়াজ, রাইস বিং ইটেন বাই হিম। তো ওয়াজ হি নট ইটিং রাইস, সেক্ষেত্রে নেগেটিভ হওয়ার জন্য নটটা আছে শুধুমাত্র, মানে ওয়াজ রাইস নট না, ওয়াজ নট রাইস, যেমন ইজ নট রাইস ছিল তেমনি ওয়াজ নট রাইস বিং ইটেন বাই হিম। দেখো হি হ্যাজ ইটেন রাইস, পারফেক্ট টেন্স, এখানে বিন ব্যবহার করতে হয়। বি ভার্ব মানে সেম, সব এক, টেন্সগুলো শুধুমাত্র আলাদা। রাইস হ্যাজ বিন, এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম করাই আছে, তো ইটেনটাই বসে যাবে, ইটেন বাই হিম। দেখো হি হ্যাজ নট ইটেন রাইস, তো রাইস হ্যাজ
not been eaten by him. নেক্সট দেখো হ্যাজ হি ইটেন রাইস, সাহায্যকারী ক্রিয়াটা আগে আছে, মানে হ্যাজ রাইস বিন ইটেন বাই হিম। এরপর দেখো হ্যাজ হি নট ইটেন রাইস, মানে নাউন হওয়ার জন্য নটটা আগে বসবে, হ্যাজ নট রাইস বিন ইটেন বাই হিম। হি হ্যাড ইটেন রাইস, এটা সব তো পুরোটা এক, বাকি সেম। তোমাদের শুধুমাত্র এখানে সাহায্যকারী ক্রিয়াগুলোই আলাদা, কেবল এটাও বিন দিয়ে তোমাদের করে যেতে হবে। তো হি হ্যাড ইটেন রাইস আছে, মানে রাইস হ্যাড বিন ইটেন বাই হিম। হি হ্যাড নট ইটেন রাইস, দেখো তো রাইস হ্যাড নট বিন ইটেন বাই হিম। হ্যাড হি ইটেন রাইস, এখানে আমার সাহায্যকারী ক্রিয়াটা আগে আছে, হ্যাড রাইস বিন ইটেন বাই হিম। হ্যাড হি নট ইটেন রাইস, had not rice been eaten by him. He will have eaten rice. Rice will have been eaten by him. He will have not eaten rice. Rice will, sorry এখানে নটটা না দিয়ে এখানে নট দিবে, rice will not have been eaten by him. Will he have eaten rice? तो will rice have been eaten by him? তো নটটা তোমরা আগে করে নিবে, will he not নাউনের পরে, তো will not rice have been eaten by him. তো দেখো এরপর যদি বলি আমরা অন্য কোনো মোডাল ভার্ব যদি সাহায্যকারী ক্রিয়া হয় তাহলে কিন্তু পেসিভ করার সময় বি বসালে হয়। যেমন এখানে দেখো আমি লিখেছি, এখানে সাহায্যকারী ক্রিয়াগুলো সবগুলোই মোডাল, দেখো ক্যান, উড, শুড, এগুলো সব মোডাল। তো এগুলো আমার ক্ষেত্রে এগুলো আমি যখন পেসিভ করব তো এখানে বি বসালে হয়। যেমন আই ক্যান ডু ইট, তো সিস্টেম সব আগের মতোই। তো কি লিখবো, যে রুলসগুলো হচ্ছে ইট, এখানে কিন্তু মোডাল চেঞ্জ হয় না, সব সাহায্যকারী ক্রিয়াতেই কিন্তু মোডাল কিন্তু সব পার্সেন্টে এক। তো ইটের ক্ষেত্রেও কিন্তু ক্যান, ইট ক্যান, আমি বললাম কেবল বি বসালে হয় বি। ডুয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান বাই, আর এটা মিতে রূপান্তরিত হয় মি। তো আই উড প্লে ফুটবল, দেখো এখানে ফুটবল উড বি প্লেড বাই মি। উই শুড প্ল্যান্ট ট্রিজ, এখানে কি হবে না, ট্রিজ শুড বি
প্ল্যান্টেড বাই আস। তো এইভাবে কিন্তু যে মডেলেই থাক না কেন, মডেল থাকলে কিন্তু তোমাদের বি বসায় পাস্ট পার্টিসিপেল ফর্ম ভার্বের করে তোমাকে সাবজেক্ট অবজেক্ট স্থানগুলো বদলায় নিতে হবে। তো এভাবেই পেসিভটা করে গেলে বাকি ঠিক আছে। চলো পরবর্তী আমি অবশ্যই আরও অন্যান্য যে সেন্টেন্সে যেগুলো আছে ভয়েসগুলো, যে লেট ইম্পারেটিভ বা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসগুলো বা আদার্স যেগুলো আছে এক্সক্লামেটরি সেন্টেন্স বা আর অপটাটিভ সেন্টেন্স, এই সবগুলো আমি পেসিভগুলো পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। হ্যাঁ, তো অবশ্যই ভিডিওগুলি দেখতে থাকো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোনো অসুবিধা হয় সেটাও আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। তো চলো তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।